হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে আমি তো বুঝতে পারছি না বোর্ডে কিরকম লেখা বা কতটা লেখা আরেকটু হচ্ছে। নিচে, আরেকটু নিচে অব্দি হবে লাইন লেখা। আর একটু নিচে অব্দি হবে? তাহলে বোর্ডটাকে হুম। আর একটু উঁচু করে দিই, তাহলেও হবে একই ব্যাপার। তো না, তাহলে তো উল্টো হুম। হয়ে যাচ্ছে। ঠিক আছে, ও ছাড়ো, আর একটু এই অবধি দেখা যাচ্ছে পরিষ্কার। ওকে। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ, ব্যাস ঠিক আছে, আমাদের আর অত ভেবে লাভ নেই। ওকে, so we can start our class now. Oh, full charge. So we can start our class now. ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রোটন এনএমআর প্রোটন এনএমআর দুটো কনসেপ্ট পড়বো। একটা হচ্ছে গিয়ে শিল্ডিং, আরেকটা হচ্ছে ডিশিল্ডিং। আরো প্রিসাইজলি এগুলোকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে শিল্ডিং এফেক্ট আর ডিশিল্ডিং এফেক্ট। গতবার যারা তোমরা পড়েছিলে এনএমআর, তোমরা পড়েছো এই ব্যাপারটা, শিল্ডিং এফেক্ট আর ডিশিল্ডিং এফেক্ট? হুম, রুদ্রজিৎ? না স্যার, পড়িনি। পড়নি? ওকে। তো তার মানে এটা যদি না পড়ে থাকো, তার মানে এনএমআরটা কিছুই পড়নি, কারণ এটা হচ্ছে একেবারে বেসিক জিনিস তোমার কেমিক্যাল শিফট ডিটারমাইন করার জন্য। তাহলে এটা তোমাকে পড়তেই হবে। ওকে, নো প্রবলেম। পড়নি, ঠিক আছে। তোমরা তো বিশাল নম্বর পেয়ে পাশও করে গেছো, ফলে ওই নিয়ে আর চিন্তারও কিছু নেই। আমরা এইবার পড়বো। হুম। তো অনেকে তো আবার 80%-এর ওপরও পেয়েছে। রুদ্রজিৎই তো 80%-এর ওপর পেয়েছে, তাই তো? ভেরি নাইস। ওকে, উই উইল স্টার্ট। মানে আমরা একটু দেখে নিই জিনিসগুলো কি। সায়ন দাস, সায়ন বিশ্বাস দুজনে পেয়েছে, রুদ্রজিৎ সৌরদীপও বোধহয় 80%-এর ওপর পেয়েছে। তো সাপোজ দিস ইজ আ ভেরি বেসিক কনসেপ্ট, এটা ডিফিকাল্ট কিছু জিনিস নয় কিন্তু। হ্যাঁ, নাও ইন প্রোটন এনএমআর, সাপোজ উই হ্যাভ আ প্রোটন, ঠিক আছে, লাইক দিস আ চার্জ নিউক্লিয়াস। এইবারে, so the electrons surrounding this charged nucleus, these are the electrons যেটা এই সারাউন্ড করে আছে। নাও দেয়ার ইজ আ ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করছি। দেখা যাচ্ছে তো? তো এই যে কন্ডিশনটা, দেয়ার ইজ ওয়ান প্রোটন সারাউন্ডেড বাই দিস নেগেটিভ চার্জ অর ইলেকট্রন, দিস ইজ ওয়ান কন্ডিশন। হ্যাঁ, another condition is, suppose this is a proton, this is surrounded by many negative charges and there is a magnetic field, this is a magnetic field. কে? আরে আমি ক্লাস নিচ্ছি, জাস্ট সরি, 1 মিনিটের জন্য একটু দাঁড়াও। মা, ইন বিটুইন আ ক্লাস তুমি যদি এখন এইরকম একটা জিনিস নেবো ইয়ে করো, আমি ক্লাসের ভিতরে আছি। আর আর দফা ঢোকার দরকার নেই, পরে ক্লাস হয়ে যাক। সরি সরি, আমি মার মার একটা ওই জিনিস নেওয়ার ছিল ঘরে, আমার ঘরে, তাই জন্য এসেছিল। আচ্ছা, যাই হোক। তো আরেকটা এরকম আমি ম্যাগনেটিক ফিল্ড ইয়ে করছি। নাও দিস পার্টিকুলার নিউক্লিয়াস, এর চারদিকে যেহেতু এতটা নেগেটিভ চার্জ আছে, আমি এটাকে বলবো গিয়ে হচ্ছে শিল্ডেড, এটাকে বলবো গিয়ে হচ্ছে ডিশিল্ডেড। সুপর্ণা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ভেরি গুড। একটাকে বলছি গিয়ে হচ্ছে শিল্ডেড আর একটাকে বলছি গিয়ে হচ্ছে ডিশিল্ডেড। ঠিক আছে,
তার মানে বেসিক কনসেপ্টটা খুবই সোজা, যার চারদিকে অনেক অনেক নেগেটিভ চার্জ আছে সেটাকে আমরা বলছি শিল্ডেড। শিল্ডেড আর যেটা নেই সেটাকে আমরা বলছি ডিশিল্ডেড। এখানে যেহেতু আমরা প্রোটন এনএমআর এখন পড়ছি, ফলে উই আর কনসিডারিং আ হাইড্রোজেন অ্যাটম, বাট দিস কুড বি অ্যাপ্লাইড ফর দ্য কেস অফ আ কার্বন অ্যাটম অ্যাজ ওয়েল। যখন আমরা কার্বন 13 এনএমআর পড়বো, যদি সেটা পড়ার কোনো স্কোপ হয়, তাহলে ডেফিনেটলি উই ক্যান অ্যাপ্লাই দিস ফর আ কার্বন 13 এনএমআর অ্যাজ ওয়েল। কোনো চিন্তার কারণ নেই, আমরা স্লোলি পড়বো। নেক্সট রোববার মানে আজ থেকে এক সপ্তাহ পরে বা হোয়াট এভার 6টা ক্লাসের পর তোমরা দেখবে তোমরা এনএমআর স্পেকট্রোস্কোপি ইউজ করে নিজেরা স্ট্রাকচার সলভ করতে পারছো। দ্যাট ইজ দ্য বিগেস্ট পসিবল অ্যাচিভমেন্ট। এমএসসি স্টুডেন্টরাও পারে, বাট উই উইল ডু ইট। ঠিক আছে? তো এই যে হচ্ছে শিল্ডেড অ্যান্ড ডিশিল্ডেড। এইবারে শিল্ড কথাটার মানে কি সুপর্ণা আমাকে একটু বলবে? এই যে শিল্ডেড ডিশিল্ডেড এই কথাটার মানে কি? তো অনেকগুলো ইলেকট্রন যখন ওটাকে ঘিরে রয়েছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ বলো। ওটা সেভ হ্যাঁ কি করছে বলো, ঠিক বলছো। আটকানোর জন্য, সেভ করার জন্য একটা যে জিনিস ঢাল টাইপের যেটা ব্যবহার করা হয়, ওখানে তো ইলেকট্রন গুলো এই প্রোটন ঘিরে আছে, আচ্ছা তাই সেভ স্ট্রাকচার হচ্ছে। ওকে, তার মানে সেভ করার জন্য। দ্যাটস আ গুড স্টেটমেন্ট। শিল্ড করা মানে হচ্ছে কাউকে বাঁচানো বা কাউকে ঘিরে রাখা বা কাউকে প্রোটেক্ট করা। দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট, এটাও একদমই ঠিক বলেছে। ওকে, যে শিল্ড করা মানে তাই। এবার কার থেকে শিল্ড করছে? ঠিক আছে, কার থেকে শিল্ড করছে? ব্যাপারটা হচ্ছে দিস শিল্ডিং ইজ ফ্রম দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই যে শিল্ডিংটা হচ্ছে, দিস ইজ ফ্রম শিল্ডিং ইজ ফ্রম B0। কেন না BE? What is BE minus this is the magnetic field of বললে আর ভুল লেখা হবে, associated with, this is the magnetic field associated with electrons। কারণ একটা জিনিস বোঝো, ইলেকট্রন তো হচ্ছে গিয়ে চার্জ পার্টিকেল, ফলে ইলেকট্রনও যখন ঘিরে থাকবে, and we know that electrons are in motion, তাহলে ইলেকট্রনও যখন ঘিরে থাকবে একটা পার্টিকুলার ইয়েকে, একটা পার্টিকুলার প্রোটনকে বা এনি নিউক্লিয়াসকে, then they will have their magnetic field of they will have their own magnetic field as well। তাদেরও নিজস্ব কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে ইলেকট্রনের। ওকে, so the electrons will have a magnetic field of their own, that is BE। হ্যাঁ, এইবার তাহলে এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড যেটা একটা প্রোটন এক্সপিরিয়েন্স করছে, so electrons they are also charged particles, they are also moving around the nucleus, so a charged particle moving will always have a electromagnetic field associated with it। Okay, now what is the effective magnetic field that is experienced by a proton? তাহলে ইলেকট্রন যত বেশি থাকবে, it will shield or protect the proton by the nucleus from the magnetic field B0। Now the effective magnetic field, that is B effective, that is equal to B0 minus BE। খুব ভালো করে ব্যাপারটা বোঝো, যে effective magnetic field this is experienced by the proton, that is equal to the applied magnetic field B0, ঠিক আছে, minus BE, that is the magnetic field of an electron। এইটা যদি হয় তাহলে কি হচ্ছে, যে B effective তত বেশি হবে, হ্যাঁ বি এফেক্টিভ তত বেশি হবে যত কিন্তু তোমার বিইটা কম হবে। am I right or am I right? ঠিক আছে, this is one thing। তাহলে বি এফেক্টিভ তত বেশি হবে
যত ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড কম হবে। তার মানে ইলেকট্রনের সংখ্যা কম থাকবে, তার মানে যদি ডি শিল্ডেড থাকে, যদি ডি শিল্ডেড থাকে তবে কিন্তু দেখা যাবে গিয়ে হচ্ছে যে বি এফেক্টিভ বেশি। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস আমাদেরকে এই জায়গাটা অবধি ক্লিয়ার? কারুর যদি কোথাও ডাউট থাকে সঙ্গে সঙ্গে আমাকে আটকাবে এবং জিজ্ঞেস করবে যে স্যার এটা বুঝতে পারছি না, এটা আবার বোঝান। একবার নয় 100 বার জিজ্ঞেস করবে। আমাদের তাড়াহুড়ো করে পড়াটা উদ্দেশ্য নয়, আমাদের ভালো করে এনএমআর শেখাটা উদ্দেশ্য। বি হ্যাঁ হ্যাঁ বলো। বি মাইনাসটা ডি শিল্ডেড হলো কিভাবে, ওটা বুঝলাম না আমি। বি মাইনাসটা হচ্ছে গিয়ে দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন। ঠিক আছে, এইবারে যদি তোমার ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও বেশি হবে। কারণ বিই মাইনাস যেটা, সেটা হচ্ছে কি, ই মাইনাস হচ্ছে ইলেকট্রন, বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন। ঠিক আছে, এইবার ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন, ঠিক আছে, সেটা যদি কম হয়, এই যে এইটা হচ্ছে গিয়ে কমের চিহ্ন, বোঝো নিশ্চয়ই, অ্যারো ডাউন হলে কম, অ্যারো আপ হলে বেশি। বি এফেক্টিভ যদি বেশি হয়, এইটা কম হচ্ছে, এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি। অবভিয়াসলি এটা একটা সিম্পল অঙ্কের ইকুয়েশন, এটা যদি বেশি হয়, এটা কম হলে তবেই এটা বেশি হবে। এইটা কম কখন হবে? যখন টোটাল ইলেকট্রন কম থাকবে, আর টোটাল ইলেকট্রন যদি কম থাকে তার মানে ডিশিল্ডেড কন্ডিশন। হ্যাঁ ক্লিয়ার হচ্ছে তো? সাইলা তো তুমি কে প্রশ্নটা না, করলো তাহলে? সুপর্ণা। ও তুমি সুপর্ণা প্রশ্নটা করলে, ভেরি গুড। তার মানে আমাদের ফার্স্ট ইয়ারের কেউ প্রশ্ন করেই না, সেকেন্ড ইয়ার যারা অলরেডি ভালো নম্বর পেয়ে পাস করে গেছে তারাই প্রশ্ন করছে। গুড, নট আ প্রবলেম। আচ্ছা, এরপরে আমরা একটা একটা জিনিস বুঝি, এই অবধি আমাদের তাহলে ক্লিয়ার হলো। ওকে, সেটা হচ্ছে যে এইবার হোয়াট অ্যাবাউট দ্য ফ্রিকোয়েন্সি, হোয়াট অ্যাবাউট দ্য ফ্রিকোয়েন্সি বা দ্য রেজোনেটিং ফ্রিকোয়েন্সি। দেখো, এইটা যদি আমার বিটা স্পিন স্টেট হয়, এটা যদি আমার অ্যালফা স্পিন স্টেট হয়, ওকে, তাহলে এই দুটোর মধ্যে যে এনার্জি গ্যাপটা ডেল্টা ই, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ ইন্টু, এটা আমি গত ক্লাসেও লিখেছিলাম, দ্য গামা বাই 2 পাই ইন্টু B0। তাহলে B0 ইজ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। বা এখানে আমরা B0 না লিখে এখন বি এফেক্টিভও লিখতে পারি। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে এনার্জি গ্যাপ, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ, তাহলে এইচ ইন্টু বি এফেক্টিভ এইখানে লিখতে পারি। তাহলে এই নিউ আর বা নিউ রেজোনেটিং, মানে রেজোনেটিং যে ফ্রিকোয়েন্সি, দ্যাট উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি এফেক্টিভ। কারোর কোনো ডাউট থাকলে বলো। এই যে ফ্রিকোয়েন্সিটা, এটা যখন আমার রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, যে আমি রেডিও ওয়েভটা প্রোভাইড করব, সেই রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটা উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি এফেক্টিভ, এই ইকুয়েশন থেকে এখানে আমি পাচ্ছি, তাই তো? Anybody, nobody is having any doubt, so that is fine. তার মানে, তার মানে এখানে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি, তাহলে এইটা যদি কেস হয়, ইফ দিস ইজ দ্য কেস, ওকে, তার মানে বি এফেক্টিভ যদি বেশি হয়, ওকে, তাহলে রেজোনেটিং ফ্রিকোয়েন্সিও বেশি হচ্ছে। হ্যাঁ, বি ই কম হচ্ছে। ওকে, ভালো করে দিই।
এটা কম হচ্ছে। দিস ইজ আওয়ার কেস। হ্যাঁ, দিস ইজ আওয়ার কেস। তাহলে এইবার আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। লেট আস ড্র আ এনেমা স্পেকট্রা, একটা ছোট্ট এনেমা স্পেকট্রা আমরা ড্র করার চেষ্টা করি। সো সাপোজ এই জিনিসটা কিন্তু এইটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এখন এটা মাথায় রাখার ছাড়াও আরেকটা জিনিসও আমাদের ছোট্ট মাথায় রাখতে হবে। এই ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড যদি বেশি হয়, দ্যাট মিনস দিস ইজ আ শিল্ডেড কন্ডিশন। আর এই ইলেকট্রনের অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড যদি কম হয়, দ্যাট ইজ দ্য ডিশিল্ডেড কন্ডিশন। ক্লিয়ার হলো? তো দিজ আর ভেরি বেসিক থিংস। আমার মনে হয় ভিডিওটা দুবার দেখলেই এটা বোঝা যাবে। এখনো অবধি আমরা কোনো কিছু ডিফিকাল্ট সেভাবে বলি। ওকে, নাও লেট আস ড্র আ এনএমআর পিকচার। এইটা মাথায় রেখে এবার আমরা একটা এনএমআর ছোট্ট পিকচার ড্র করি। ভয় নেই, এখন অবধি ঘাবড়ানোর মতো কিছু হয়নি, কারণ এখন অবধি তো আমরা কেমিক্যাল শিফটেই আছি। এইটার কনসেপ্টটা বুঝলে তারপরে কেমিক্যাল শিফটে আসি। তো দিস ইজ আ এনএমআর স্পেকট্রাম। এটা আমি ড্র করলাম। ওকে, এই দিকে হচ্ছে আই বা ইন্টেন্সিটি। হ্যাঁ, নাও আই হ্যাভ সেট দিস টু পিকস। এনএমআর স্পেকট্রাম এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে যদি আমি ফ্রিকোয়েন্সি নিই, হ্যাঁ, কিভাবে এক্স্যাক্টলি নেয় সেটা আমি বলে দেব। এনএমআর এ কিন্তু এক্স অ্যাক্সিস উল্টো ভাবে কাজ করে, মানে এই দিকে হবে গিয়ে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এই দিকে হবে গিয়ে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। ওকে, এই দিকে হবে গিয়ে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এই দিকে হবে গিয়ে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। তাহলে আমাকে একটা জিনিস বলো, সে সাপোজ দিস ইজ বি, দিস ইজ এ, ঠিক আছে? দিস ইজ বি, দিস ইজ এ। এই দু ধরনের প্রোটন আছে, দিস ইজ এইচ বি, দিস ইজ এইচ এ। এই দু ধরনের প্রোটন আমার কাছে আছে, ঠিক আছে? এইখানে আমাকে বলো যে কোন প্রোটনটা শিল্ডেড হবে এবং কোন প্রোটনটা ডিশিল্ডেড হবে। সায়ন দাস আছো তো? এটা সায়ন দাস বলবে। দু ধরনের প্রোটন আছে, একটা হচ্ছে এইচ এ, একটা হচ্ছে এইচ বি। তাহলে এর মধ্যে কোন প্রোটনটা শিল্ডেড এবং কোনটা ডিশিল্ডেড? আছো সায়ন দাস? সায়ন দাস শুনতে পাচ্ছ? হ্যাঁ সায়ন। স্যার আছি। হ্যাঁ, তো বলো, এটা এটা তোমার জন্যই প্রশ্ন। কোশ্চেনটা একবার করুন। হ্যাঁ বলো, আবার প্রশ্নটা করব? স্যার কোশ্চেনটা একবার বলুন, শুনতে পাইনি। প্রশ্নটা হচ্ছে যে এইটা হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এইদিকে লো ফ্রিকোয়েন্সি, এইদিকে হাই হ্যাঁ ফ্রিকোয়েন্সি। স্যার। নাও ইউ হ্যাভ টু ডিফারেন্ট টাইপস অফ প্রোটন, এইচ এ আর এইচ বি। আমি তোমার থেকে জানতে চাইছি যে কোন ধরনের প্রোটন শিল্ডেড আছে এবং কোনটা ডিশিল্ডেড আছে। এনি আইডিয়া? ভালো করে বোঝো কিন্তু, একটা হাই ফ্রিকোয়েন্সি একটা লো ফ্রিকোয়েন্সি, কোনটা শিল্ডেড কোনটা ডিশিল্ডেড। রুদ্রজিৎ? স্যার এটা শিল্ডেড, বিটা ডিশিল্ডেড। ভেরি গুড, এটা শিল্ডেড বিটা ডিশিল্ডেড। এটা শিল্ডেড বিটা ডিশিল্ডেড। কেন না? অবভিয়াসলি আমরা দেখছিলামই যে এর আগেরটাই যদি আমরা মনে রাখি যে যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তার মানে ইটস ডিশিল্ডিং। কেন? তাহলে বি অফ দ্য ইলেকট্রন, ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রন উইল বি লেস।
Magnetic field associated with the electron will be less, মানে number of electrons surrounding that proton will be less. Number of electrons surrounding that proton will be less. Okay, so what happens here, যে সেইটা কিন্তু ডিশিল্ডেড হবে। আবার যদি ফ্রিকোয়েন্সি কম হয় তার মানে কি, এফেক্টিভ ফ্রিকোয়েন্সি কম হচ্ছে মানে ইটস শিল্ডেড। কেন না, ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রনস উইল বি মোর, সো দ্য নাম্বার অফ ইলেকট্রনস উইল বি মোর। তাহলে এই হাই ফ্রিকোয়েন্সিটাকে, ওকে, দিস হাই ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, উই আর কলিং দিস ডাউন ফিল্ড। টার্মটা মনে রাখবে, এই স্পেকট্রামে ডান দিকে যা যা আসছে সেটাকে আমরা বলছি ডান দিকে যা যা, এই সরি বাঁ দিকে যা যা আসছে, মানে এটা তো আমার তো এই দিক থেকে দেখতে গেলে দিস সাইড, এই সাইডে যা যা আসছে, ডান দিক বাঁ দিক বলবো না, কারণ তুমি বলবে যে স্যার আপনার ডান দিক নাকি আমাদের ডান দিক, দুটো তো আলাদা, বোর্ডের ডান দিক নাকি আমাদের ডান দিক, ওসব বলবো না। আমরা বলবো হোয়াট এভার ইজ ইন দা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন দ্যাট ইজ নোন অ্যাজ ডাউন ফিল্ড, মানে এই দিকটা হচ্ছে গিয়ে ডাউন ফিল্ড, আর এই দিকটা হচ্ছে গিয়ে ওপর দিকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে গিয়ে আপ ফিল্ড। এই দিকে যা যা যাচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে আপ ফিল্ড। ওকে, এই দিকটা হচ্ছে ডাউন ফিল্ড, এই দিকটা হচ্ছে আপ ফিল্ড। লো ফ্রিকোয়েন্সি এই দিকটা, হাই ফ্রিকোয়েন্সি এই দিকটা। তাহলে শিল্ডেড যেগুলো, মানে the nucleus having a cover of electrons will have a high effective will have a high magnetic field due to electrons, so their effective magnetic field will be less. If the effective magnetic field will be less, corresponding resonating frequency will also be less. তাহলে সেগুলো এই আপ ফিল্ডে পড়বে। Now once that is deshielded, electrons যাতে কম আছে তাতে effective magnetic field due to electrons ও কম আছে। effective magnetic field due to electrons যদি কম থাকে তার মানে সেখানে তোমার এই ডিউ টু ইলেকট্রনস যদি তোমার ম্যাগনেটিক ফিল্ড কম থাকে তাহলে তোমার এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা বেশি আছে। এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড যদি তোমার বেশি থাকে তাহলে রেজোনেটিং ফ্রিকোয়েন্সিটাও বেশি, ফলে সেটা হাই ফ্রিকোয়েন্সিতে পড়বে বা ডাউন ফিল্ডে পড়বে। দিস ইজ দ্য কনসেপ্ট। ইজ ইট ক্লিয়ার? কারুর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। নো ইস্যুস, কারণ এরপর আমরা কিন্তু একটা এক্সাম্পল করব। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো সবার? আমার ফ্রিকোয়েন্সি, রেজোনেটিং ফ্রিকোয়েন্সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড। এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড তখন বেশি হবে যখন আমার ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইলেকট্রন কম হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইলেকট্রন কম কখন হবে? যখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন কম আছে বা একটা ডিশিল্ডেড কন্ডিশন আছে। ক্লিয়ার তো সবার? আই হোপ দিস ইজ ক্লিয়ার। ওকে, কেউ কোনো কোয়েশ্চেন করছে না যখন। নাও লেট আস ট্রাই ফর আ এক্সাম্পল। লেট আস সি, এটার জন্য আমি 5 নম্বর অ্যাসাইন করলাম। সায়ন দাস, রুদ্রজিৎ এবং সৌরদীপ তিনজনেই রেডি হয়ে থাকো। এবার একটা সত্যিকারের কম্পাউন্ডের স্পেকট্রা দেব, বলতে হবে যে কোনগুলো কি। So I have a compound CH3 CH2 Cl, ethyl chloride, CH3 CH2 Cl বা ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে গিয়ে আমার কম্পাউন্ডটা। ওকে ফাইন। এইবার এইখানে দু ধরনের টোটাল প্রোটন আছে। কি দু ধরনের প্রোটন? দেখো, NMR এর ক্ষেত্রে আমরা সবসময় দেখব যে সেম এনভায়রনমেন্টে কতগুলো প্রোটন আছে। তাহলে এই তিনটে প্রোটনের এনভায়রনমেন্ট সেম, লেট আস কনসিডার অ্যাজ HA। ওকে, আবার এই দুটো প্রোটনের এনভায়রনমেন্ট সেম, লেট আস কনসিডার দিস অ্যাজ HB। আবার মন দিয়ে বলছি, এই জিনিসটা খুব মন দিয়ে শোনো। NMR এর খুব ইম্পর্টেন্ট হচ্ছে দা chemical environment বা the electronic environment of the proton, the electronic environment of the proton. So these three protons have
ইকুইভ্যালেন্ট ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, ফলে এইগুলোকে আমরা একটা গ্রুপে ক্লাসিফাই করছি, দ্যাট ইজ HA। These three protons have equivalent electronic environment, ফলে এই তিনটেকে আমরা একটা গ্রুপে ক্লাসিফাই করছি, দ্যাট ইজ HA। Again, these two protons have a similar electronic environment বা equivalent electronic environment, তাহলে এগুলোকে আমরা ক্লাসিফাই করছি as group B। ঠিক আছে, কারণ এদের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম। নাও আই হ্যাভ আ NMR spectrum. This is obviously the high frequency, দেখা যাচ্ছে I expect this is the, দেখা যাচ্ছে তো সৌরদীপ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। This is the আর low একটু নিচু করতে হবে, কি মানে হাইটা দেখা যাচ্ছে আর লোটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে তো এবার? আচ্ছা, this is the low frequency, this is the intensity. Now I have two peaks. और এই টাইমের চলে এলো বাবা রে, এত কনস্ট্যান্টে ক্লাস নেওয়া যায়? হ্যাঁ, নাও আই হ্যাভ টু পিকস। আমাকে বলতে হবে which will correspond to HA and which will correspond to HB, ঠিক আছে, with reasons আমাকে বলতে হবে। থার্টি সেকেন্ড ভাবার জন্য। এরপরে আমি যে তিনজনের উদ্দেশ্যে কোয়েশ্চেন বলেছি, সায়ন দাস, সূর্যজিৎ, সৌরদীপ, কে এক্সপ্লেন করা শুরু করবে? নিজেরাই স্টার্ট করো। এনি ওয়ান অফ ইউ, সময় বেশি নেই কিন্তু, শুরু করো। রুদ্রজিৎ, উইথ রিজনস। হ্যাঁ স্যার একটু হ্যাঁ বলছি। আচ্ছা, সৌরদীপ? হ্যাঁ স্যার, মানে আমার যা মনে হচ্ছে এইচবিটা লো ফ্রিকোয়েন্সি দিকে হবে আর এইচএটা হাই ফ্রিকোয়েন্সি দিকে হবে। রিজনটা বলো, রিজনটা বলো। এইচএটা তো পুরো মানে একদম আউটার সাইড মোস্ট সাইডে থাকছে, মানে কম্পাউন্ডার, তো ওটার শিল্ডিং এফেক্টটা কম হবে। আর এইচবিটা তো সেন্টারে আছে, তো হয়তো বেশি শিল্ডিং এফেক্ট পাবে। ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি রং। যাই হোক, এবার সায়ন স্যার দাস উল্টোটা হবে। তুমি বলো। সায়ন দাস? সায়ন দাসের বোধহয় কানেকশনে কিছু সমস্যা হয়। স্যার বুঝে গেছি। হ্যাঁ বুঝে গেছো রুদ্রজিৎ, তাহলে তুমি বলো। ওই এইচ এর আশেপাশে তো কার্বনের আশেপাশে 3টে হাইড্রোজেন আছে, তো ওটার হ্যাঁ আশেপাশে বেশি নাম্বার অফ ইলেকট্রন রয়েছে, হ্যাঁ, তাই এফেক্টিভ শিল্ডিং বেশি হবে আর তার জন্য ফ্রিকোয়েন্সি লো হবে। কেন? তাহলে কেন এইটা কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? এটা হবে সেটা তো অবভিয়াসলি, যদি সৌরদীপ যেটা বলে থাকে সেটা না হয় তাহলে এটাই হবে, কিন্তু কেন হবে? সায়ন দাস? ক্লোরিনটা CH2 থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে এটা। ভেরি গুড, +5 একদম। This chlorine, this is a electronegative atom. Okay, now I will explain. This chlorine is a electronegative atom. Okay, electronegative মানে কি? যে একটা যখন তোমার বন্ড তৈরি হচ্ছে, সেই বন্ডের থেকে ও ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। ওকে, সেই বন্ডের থেকে ও ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে the take home message is, if you have a electronegative atom associated with it, তখন তার সঙ্গে যে প্রোটনস গুলো আছে বা সেই এনভায়রনমেন্টটা কিন্তু ডিশিল্ডেড হয়ে যায়, কারণ ক্লোরিনটা কিন্তু এখান থেকে এই এনভায়রনমেন্টের থেকে ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে নেয়। ওকে, once it pulls the electron, what happens? This hydrogen has got less effective electronic environment around it. Once this electronegative atom pulls the electrons towards itself, তখন এই হাইড্রোজেনটা কি হয়ে যাচ্ছে? এর চারদিকে
লেস এফেক্টিভ ইলেকট্রনিক এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে দিস ইজ ডিশিল্ডেড, দিস ইজ ডিশিল্ডেড। ওকে, দিস ইজ ডিশিল্ডেড। বাট এইখানে যদি আমরা দেখি, এইখানে কিন্তু কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আশেপাশে নেই, ফলে এইখানে ইলেকট্রনিক এনভায়রনমেন্টটা কিন্তু কম্পারেটিভলি অনেক রিচ। ঠিক আছে, কম্পারেটিভলি অনেক রিচ, কারণ এখানে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নেই। তো দিস ইজ শিল্ডেড। Okay, so the electronic environment, we have got two similar এই তিনটে হাইড্রোজেনের একটা ইলেকট্রনিক এনভায়রনমেন্ট আছে, এটার একটা আছে, কিন্তু এটার সঙ্গে যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস অ্যাটাচ, এই ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে নেবে, যার জন্য কি হবে, দিস বিকামস কম্পারেটিভলি ডিশিল্ডেড। আমরা নেক্সট ক্লাসে যখন কেমিক্যাল শিফট পড়বো, আমরা এই জিনিসটা পড়বো, এভরিথিং ইজ ইন আ কম্প্যারিজন। টেট্রামিথাইল সিলেন, সেটাকে আমরা 0 হিসেবে ধরছি। তো এবার তার থেকে ফ্রিকোয়েন্সি বেশি না কম সেই অনুযায়ী কিন্তু আমরা ক্যালকুলেট করছি। তো এভরিথিং ইন এনএমআর ইজ কম্পারেটিভ। ঠিক আছে, তাহলে এইখানে দিস উইল বি ডিশিল্ডেড ডিউ টু দিস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস অ্যাসোসিয়েটেড উইথ ইট। তাহলে এইটা ডিশিল্ডেড মানে দিস উইল বি দ্য পিক করসপন্ডিং টু HB, এন্ড এটা কম্পারেটিভলি এটার কিন্তু ইলেকট্রনিক এনভায়রনমেন্টটা অনেক রিচ, কারণ এখান থেকে ইলেকট্রন কেউ টানছে না। সো দিস উইল বি দ্য পিক অ্যাসোসিয়েটেড উইথ HA। ওকে, সো দিস ইজ দ্য কেস, দিস উইল বি দ্য টোটাল আইডিয়া। তাহলে আমরা টু সামারাইজ, ভেরি গুড, তিনজনেই খুব ভালো বলেছো, সায়ন দাস, রুদ্রজিৎ, সৌরদীপ। কারণ সৌরদীপ ইনিশিয়ালি চেষ্টা করলো বলেই কিন্তু বাকি, রুদ্রজিৎ বলতে পারলো এক্সপ্লানেশনটা কারেক্ট, এবং রুদ্রজিৎ বলার পর রিজনটাও সায়ন দাস বললো, তো তিনজনকেই আমি 5 নম্বর দিচ্ছি। ওকে, তাহলে এইখানে যেটা ব্যাপার হচ্ছে, যেটা জিনিসটা দাঁড়াচ্ছে, when we have a electronegative atom like chlorine, it pulls the electron towards itself, তখন কিন্তু একটা ডিশিল্ডিং এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে আমরা সিমিলার প্রোটন যেগুলো আছে সেগুলোকে একটা পিক হিসেবে কনসিডার করব, তারপর হাইপারফাইন স্প্লিটিং হবে। সে হাইপারফাইন স্প্লিটিং কি আমরা পরের ক্লাসে দেখব, কারণ পরের ক্লাসে তো আমরা কেমিক্যাল শিফট দেখব, তারপরের ক্লাসে আমরা হাইপারফাইন স্প্লিটিংটা দেখব। ওকে, সো এই ধরনের একটা জিনিস হচ্ছে আপাতত যেটা টেক হোম মেসেজ, যে শিল্ডিং ডিশিল্ডিং কখন হচ্ছে, ইলেকট্রন যদি কম থাকে তাহলে ডিশিল্ডেড থাকছে, ডিশিল্ডেড উইল হ্যাভ আ হায়ার ফ্রিকোয়েন্সি, ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে শিল্ডেড থাকছে, বা টোটাল ইলেকট্রনিক এনভায়রনমেন্ট যদি এনরিচ থাকে, এইভাবে আমাদের লিখতে হবে, if the total electronic environment is enriched, তখন সেটা হচ্ছে গিয়ে আমাদের shielded থাকছে, and that completely depends upon the surrounding of a particular proton, whether it is surrounded by a neutral atom, a electronegative atom, or whatsoever. তাহলে এইভাবে কিন্তু আমরা প্রোটন এনএমআর যদি করি, ইথাইল ব্রোমাইডের দুটো পিক পাবো। বাট আগেন, এই যে এক একটা প্রোটন HB, এখানে আমি দুটো দেখছি হাইড্রোজেন আছে, HA এখানে আমি 3টে হাইড্রোজেন দেখছি, এগুলোর মধ্যে ফার্দার স্প্লিটিং হয়, যেগুলোকে আমরা হাইপারফাইন স্প্লিটিং বলবো। সেগুলো দিয়ে টোটাল ইথাইল ব্রোমাইডের স্ট্রাকচার আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি, এটা কিন্তু আমরা সাবসিকুয়েন্ট ক্লাসে দেখব। ওকে, সো এনি ডাউট? আর 2 মিনিট বাকি আছে, কারোর কোনো ডাউট থাকলে আমায় বলো। স্যার এরকম যে মানে যেদিকেই ইলেকট্রোনেগেটিভ যদি কোনো অ্যাটম থাকে তাহলে ওরকম ইলেকট্রন গুলো টেনে নিচ্ছে, সে মানে সেটা যদি অপোজিট সাইডে থাকে তাই হবে তো, মানে অপোজিট সাইডে মানে যদি এদিকে মানে থাকতো, এই কার্বনের সাথে থাকলে। এই কার্বনের সঙ্গে থাকলে অবশ্যই, অবশ্যই, অবশ্যই এই কার্বনের সাথে যদি ধরো এইরকম কিছু একটা জিনিস তুমি হতো, এইটা বলছো তাই তো, আরেকটা সিএল, মানে এইটা যদি এইদিকে চলে আসে তাহলে তো সেটা সেই ইথাইল ব্রোমাইডই হচ্ছে। আরে এই এবার এবার না, ক্লোরাইডটা যদি যদি দুদিকেই থাকে, হ্যাঁ দুদিকেই থাকে, তখন এই দুটো ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। এই এইখানেও এই CH2Cl, এখানেও CH2Cl, তখন আর HB থাকবে না, তখন দুটোই সেম হয়ে যাবে, কারণ দুটোই তো এফেক্টিভ ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম তখন। ঠিক আছে। বুঝতে পেরেছো?
যদি দুদিকেই ক্লোরাইড থাকে তখন এই দুটোর জন্য তুমি একটাই পিক পাবে। তুমি তো পিক পাচ্ছ করসপন্ডিং টু দা হাইড্রোজেন অনলি, কারণ তুমি প্রোটন এনএমআর করছো, তাই তো? তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো সৌরদীপ, এই CH2 আর এই CH2 এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নেই, কারণ এই দুটো না। এইচ এর একদিকে ক্লোরিন আছে, একদিকে কার্বন আছে, আবার অন্যদিকে কার্বন আছে। এই এইচ দুটোর একদিকে কার্বন, আরেকদিকে কার্বন, আরেকদিকে ক্লোরিন আছে। তখন এই দুটো তো সেম হয়ে যাবে। তো তখন তুমি দুটো পিক পাবেই না, তুমি একটা সিঙ্গেল পিক পাবে। হাউএভার এই ব্যাপারগুলো আমরা যখন স্ট্রাকচার সলভ করব তখন দেখব। ওকে, ক্লিয়ার সৌরদীপ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো উই এন্ড আওয়ার ক্লাস টুডে। আজকে আমরা এখানেই শেষ করি। ফাইন, নেক্সট ক্লাসে আমরা কেমিক্যাল শিফট করব, তারপরে ক্লাসে হাইপারফাইন।